আসামি 2 জনকেই 10 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদুন নবী খান বিপ্লবের সম্পৃক্ততা না থাকার দাবি করেছেন তার পরিবার। কেমন করে কি হলো আমি চাই না, আমি প্রধানমন্ত্রীর কাছে এটা চাই, তার কাছে বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমার হাজবেন্ড নির্দোষ, তাকে এই দোষ থেকে তাকে মুক্তি করে দাও। জাপানি যে হত্যা হয়েছে সেটাও আমার পাপা জানে না, তাও তাকে নিয়ে আসছে। এখনো সে জানে নাকি সন্দেহ। আমার পাপা ভাত খেয়ে ঘুমাবে, তখন দুজন এসে তাকে নিয়ে গেল, আমরা বুঝিও নি যে তাকে নিয়ে গেছে। শনিবার জাপানি নাগরিক হোশিকুনিও তার কৃষি প্রকল্পের কাজে মাহিগঞ্জের আলুটারি এলাকায় গেলে মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী তাকে গুলি করে হত্যা করে। মেরিনা লাভলি, চ্যানেল আই, রংপুর। বিএনপি বলছে 2 বিদেশি হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী যেমন বক্তব্য দিচ্ছেন তাতে আর তদন্তের দরকার নেই। দলের নেতারা বলেছেন হামলা মামলা দিয়ে সরকার এমনভাবে দেশ চালাচ্ছে যাতে অন্য কেউ রাজনীতি করতে না পারে। রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের এই সংবাদ সম্মেলন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপির প্রবীণ নেতা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ হলেও চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে যেতে না পারেন সেজন্য তার নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার। আসল উদ্দেশ্য হল বিএনপির কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া আর তরিকুল ইসলামের মতো নিবেদিত রাজনীতিবিদদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এই সরকারের কাছে আমরা স্পষ্ট জানতে চাই যে তারা কি দেশে রাজনীতি করতে দেবেন অন্য মানুষকে, নাকি আর কাউকে রাজনীতি করতে দেবেন না। প্রধানমন্ত্রী আগে আওয়ামী লীগের সরকারে যারা ছিলেন তারা এই দিক থেকে ভালো ছিলেন যে তারা আইন করে বলে দিয়েছিলেন যে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবেন না। বাস্তবে এমন ভাবেই তারা দেশ চালাচ্ছেন যাতে অন্য কেউ রাজনীতি করতে না পারে। সাম্প্রতিক সময়ে 2 বিদেশি হত্যা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তাদের এই হত্যার সুযোগে বিএনপির নেতাদের গ্রেফতার করা, এটা আবার দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার নামান্তর। কোন তদন্ত ছাড়াই মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দল বা নেতাদেরকে অভিযুক্ত করছেন, তাতে তো মনে হয় যে দেশে কোনো তদন্তকারী সংস্থা বা কোনো বিচারালয়ের কোনো প্রয়োজন হবে না। কোন তদন্ত ছাড়াই তারা আসামি নির্ধারণ করবেন এবং তাদেরকে সাজা দিয়ে দিবেন। সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, দেশের সাধারণ মানুষেরও এখন নিরাপত্তা নেই। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা মুখ ফিরিয়ে নিলেও বাংলাদেশ সফর নিয়ে মোটেও শঙ্কিত নয় ভারত। 4টি 3 দিনের ম্যাচ খেলতে সকালে ঢাকায় পৌঁছে এমনটাই জানিয়েছে ভারত অনূর্ধ্ব-17 জাতীয় ক্রিকেট দল। তামান্না ত্রিশা রিপোর্ট। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্রমণ সতর্ক বার্তা জারির পর প্রথমে সফর শুরুর তারিখ পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল, পরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। নিরাপত্তার কারণ দেখিয়ে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলও সফর স্থগিত করেছে। 15 অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল তাদের। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এভাবে হতাশ করলেও ঢাকার মাটিতে পা রেখেছে ভারত অনূর্ধ্ব-17 ক্রিকেট দল। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের কখনোই আপত্তি ছিল না। বাংলাদেশকে নিজেদের দ্বিতীয় হোম গ্রাউন্ডই বললেন ভারতীয় দলের কোচ গৌতম সোম। বাংলাদেশ কন্ট্রোল বোর্ড যেরকমভাবে আমাদের দেখাশোনা করেছেন, তো আমাদের এই নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব ছিল না যে এখানে আসলে সিকিউরিটিটা কোনো প্রবলেম হয়। ডিস্টারবেন্স থাকবে এবং সেটা ট্যাকেল করতে হবে। যারা ইনচার্জ অফ সিকিউরিটি দে উইল টেক কেয়ার অফ ইট, আর গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ ইট, যেন খেলাটা হয়। নিরাপত্তা নিয়ে চিন্তিত না হলেও বাংলাদেশের হোম গ্রাউন্ডে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষই মানছেন ভারতীয় দলের অধিনায়ক ডিবৃত রয়। তামান্না তৃষা, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের কোয়াইশ এলাকায় মঙ্গলবার ভোরে মজুত করে রাখা গ্রেনেড উদ্ধার করতে গেলে বিস্ফোরণে জিবির সামরিক শাখার প্রধান জাভেদ নিহত হয়। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের খোয়াজনগরে একটি বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির সামরিক শাখার প্রধান সহ 3 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ বোমা ও গ্রেনেড তৈরির সরঞ্জাম। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগরের আজিমপাড়ার একটি বাড়িতে জেএমবির সদস্যরা গড়ে তোলে অস্ত্র ও গ্রেনেড তৈরির আস্তানা। সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে উদ্ধার করে 10টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ গোলা বারুদ, গ্রেনেড তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ জেহাদি বই। সেই সময় আটক করা হয় জাভেদ ও তার 2 সহযোগীকে। ভোরে কোয়েশ এলাকায় মজুদ গ্রেনেড উদ্ধার করতে গেলে বিস্ফোরণে জাভেদ মারা যায়। আহত হয় 3 পুলিশ। এটা এখানে বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির যে সরঞ্জাম আছে এগুলো কাউন্ট না করে এক্স্যাক্টলি বলা যেত, বিপুল পরিমাণ তারা রেডি করতে পারতো। মনে করছে এই জায়গাটা তাদের জন্য সেফ, এই জন্য তারা এখানে বাসা ভাড়া নিয়ে এই মাসেই বাসা ভাড়া নিয়েছে। অভিযানের সময় জেএমবির এক সদস্য
গ্রেনেড ছুড়ে মারে পুলিশের দিকে। বিস্ফোরণ না হয় বোমা ডিসপোজাল ইউনিট 2টি গ্রেনেড নিষ্ক্রিয় করে। সেই সময় বিকট আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। সবাই এরা করছে, এগুলো আসলে বেশি সময় নেই। সিএমপির প্রেস ব্রিফিং এ জানায়, গ্রেপ্তার জেএমবির সদস্যরা স্বীকার করেছে 4 সেপ্টেম্বর বাইজিদে বাংলাদেশে ল্যাংটা ফকির ও তার খাদেমকে জবাই করে হত্যা এবং 24 সেপ্টেম্বর সদরঘাট এলাকায় শাহ কর্পোরেশনের 5.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা এবং ওই সময় বোমা বিস্ফোরণে 2 জেএমবি সহ শাহ কর্পোরেশনের ম্যানেজার নিহতের ঘটনায় তারা জড়িত ছিল। বাইজিদ এলাকার যে ডাবল মার্ডার এবং সদরঘাট এলাকার যে ট্রিপল মার্ডারের ঘটনা যে সংঘটিত হয়, এর পিছনেও এই গ্রুপের আমরা যে গ্রেপ্তার করেছি এদের হাত আছে। এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গ্রেপ্তার এবং আরো অস্ত্র উদ্ধারের অভিযান আমাদের অব্যাহত আছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চলতি অর্থ বছরের জন্য 2474 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন করেছে একনেক। এর মধ্যে 3টি নতুন এবং একটি সংশোধিত। এসব প্রকল্পে 1089 কোটি 54 লাখ টাকা সরবরাহ করবে সরকার। অবশিষ্ট টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা সহ তিতাস নদী পুনর্খনন, পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী ক্যাডেট কলেজ রক্ষা এবং 4 জাতীয় ডেটা সেন্টার স্থাপন প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। আজকের সময় আমরা 4টি প্রকল্প অনুমোদন পেয়েছি। 4টি প্রকল্পে আমাদের প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ হচ্ছে 2474 কোটি 95 লক্ষ টাকা। চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভের পায়ে গুলি করায় গাইবান্ধা সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রেফতার দাবিতে মানববন্ধন করছে এলাকাবাসী। তার গ্রেফতার দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন। মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নাট্য পরিষদ এবং নারী সমাজ। শিশু সৌরভের ওপর গুলি বর্ষণের 4 দিন পেরিয়ে গেলেও এমপিকে গ্রেফতার না করায় বক্তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অবকাঠামোগত এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটক স্পটগুলোর আধুনিকরণ ছাড়া দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মত দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। পর্যটন বর্ষ 2016 উদযাপনের প্রস্তুতি নিয়ে পর্যটন মন্ত্রণালয়ের পরামর্শ সভায় গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের পরামর্শ তুলে দেন। দক্ষিণ এশিয়ার বিখ্যাত বুদ্ধিস্ট ভ্রমণ সার্কিটগুলোর সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আগামী 27 ও 28 অক্টোবর রাজধানীতে শুরু হতে যাচ্ছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেই সম্মেলনের প্রস্তুতি ও করণীয় নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে পর্যটন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের পরামর্শ সভা। আলোচনা হয় পর্যটন শিল্প বিকাশের পথে প্রতিবন্ধকতা নিয়ে। সবচেয়ে বেশি নির্ভর করছি আমরা আমাদের প্রাইভেট সেক্টরের উপরে এবং মিডিয়ার উপরে, কারণ মিডিয়া সাপোর্ট না থাকলে পরে আমাদের পক্ষে ট্যুরিজমকে ডেভেলপ করানো এটা সম্ভব হবে না। পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন, প্রচার ও প্রসারের লক্ষ্যে সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 উদযাপনে নেওয়া পরিকল্পনা নিয়েও আলোচনা হয় পরামর্শ সভায়। গণমাধ্যম ব্যক্তিত্বরা পর্যটন শিল্পের বিকাশে প্রধান প্রতিবন্ধকতা দূর করতে নিজেদের পরামর্শ তুলে ধরেন। ঢাকা এয়ারপোর্টে নামলে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনফ্রেন্ডলি এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার দেশের প্রথম যে টাচিং পয়েন্ট, সেখানে কিন্তু আপনি একটা নেগেটিভ ইমেজ দিচ্ছেন। এটা কিন্তু আপনার মিনিস্ট্রির আন্ডারে বেরোন নাই। সেখানে নাইট ক্লাব এবং ক্যাসিনো আমি দেখো আমাদের সোসাইটিতে ডেভেলপ করে না, কিন্তু আলাদা জন্য বানানোর জন্য সেখানে নাইট ক্লাব ক্যাসিনোটা যেখানে এনজয় সেখানে করা সম্ভব। আমরা ওই যে বিশুর যে কতগুলো বলা হয় যেগুলো ঘটে কি এটা করা সম্ভব, এটা দেখা দরকার। কক্সবাজারে গেছিলাম, কক্সবাজারে আমি তার জন্য আন্তর্জাতিক একটি বিমানবন্দরের ব্যবস্থা আদৌ আজ পর্যন্ত কক্সবাজারে ডেভেলপ করলো না। দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত কক্সবাজারে নাইট ল্যান্ডিং, রাত্রিবেলা কোনো প্লেন ওখানে নামে। অনেক জায়গায় গিয়েছি যে জায়গাগুলোতে গিয়ে আমাদের বারবার মনে হয়েছে যে এত সমৃদ্ধ একটা স্থাপনা, এর সংরক্ষণ এত দুর্বল, কোথাও গিয়ে আপনি অফিসিয়াল কোনো গাইড পাবেন। প্রতিটি মানুষই বাংলাদেশের পর্যটনের বিকাশ হতে চায়। এটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হওয়া দরকার বলে মনে করি এবং
প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভ ছাড়া কোনোদিন বাংলাদেশে পর্যটনের বিকাশ ঘটবে না। পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে 2 দিনের আন্তর্জাতিক সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 15টি দেশের পর্যটন মন্ত্রীরা ছাড়াও আন্তর্জাতিক পর্যটন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক ও বিশ্ব মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেবেন। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক তুরস্কের আকাশসীমায় আবার রাশিয়ার যুদ্ধ বিমান ঢুকে পড়ায় দ্বিতীয়বারের মতো রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তুরস্ক। এই ঘটনাকে দায়িত্বহীন এবং অত্যন্ত বিপজ্জনক বলেছে ন্যাটো। পালমিরার প্রাচীন বিজয় ধ্বংসের পর রাশিয়া পালমিরায় আইএসের অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। প্রণয় পরিবার রিপোর্ট। রাশিয়াকে ন্যাটোর হামলা বন্ধের হুঁশিয়ারি দেওয়ার একদিনের মাথায় আবারও তুরস্কের আকাশসীমায় রুশ যুদ্ধ বিমান। ঘটনাকে উদ্বেগজনক বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, এমনটি চলতে থাকলে যে কোনো সময় বিমান বিধ্বস্তের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তুরস্কের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহ দেখছে ন্যাটো। তারা বলছে, রাশিয়ার বিমান হামলা শান্তি আনার পরিবর্তে ওই অঞ্চলকে আরো ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এবং তুরস্ক দাবি করছে, সিরিয়ায় আসাদ বিরোধীদের উপর বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। সিরিয়ায় পালমিরার 2000 বছরের প্রাচীন বিজয় তোরণ ধ্বংসের পর রাশিয়া পালমিরার ঐতিহাসিক স্থাপনা ও এর আশেপাশে আইএস জঙ্গি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় আইএসের 20টি সামরিক যান, অস্ত্র গুদাম এবং বিভিন্ন ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে সিরিয়া সরকার দাবি করছে। রোজারিও, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার স্টান ব্যাংক বিরতি, ফিরে এসে থাকছে। ইয়েমেনে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা সদস্যদের উপর মর্টার হামলায় 15 সেনা নিহত, অক্ষত প্রধানমন্ত্রী বাহা। এবং মেসি নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাই মিশন শুরু করছে আর্জেন্টিনা, ব্রাজিল। আবারও জাতীয় দলের জার্সিতে কাকা।